আচ্ছা বন্ধুরা, একবার ভেবে দেখো তো, একটা লাক্সারি কার এবং একটা ওভারক্রাউডেড পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে কি ডিফারেন্স বা সিমিলারিটি আছে? অবশ্যই তোমরা ভেবে উঠতে পারবে যে ইনকামের ডিফারেন্স আছে। যদি ইনকাম বেশি থাকে তাহলে আমি লাক্সারি কার করে আমি যাত্রা করব, আর যদি ইনকাম কম থাকে তাহলে আমি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করব। তো তার মানে এখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার হলো যে ইনকাম বাড়ার সাথে সাথে মানুষের লাক্সারি গুডসের চাহিদা বাড়তে থাকে। আজকে আমাদের ভিডিওর টপিক অফ ডিসকাশন এটাই হবে, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তো ইলাস্টিসিটি বলতে কি? ইলাস্টিসিটি কনসেপ্টটা তোমরা নিশ্চয়ই ফিজিক্সে শুনেছ, ইকোনমিক্সেও অলমোস্ট সেটার সেমই মানে। ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে যদি আমরা ইলাস্টিসিটি এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে আমরা জানবো যে একটা রাবার ব্যান্ডের উপরে যদি আমরা কোনো ফোর্স দিই, প্রেশার দিই, তাহলে সেই রাবার ব্যান্ডটা আইদার এক্সপ্যান্ড করে না হলে কন্ট্র্যাক্ট করে। বাট সেই রাবার ব্যান্ডটাই যদি অনেকটা মোটা হয়, তো ওটাতে আমি ফোর্স বেশি দিলেও ওটা কিন্তু অতটা এক্সপ্যান্ড বা কন্ট্র্যাক্ট করবে না। তো ডিমান্ডের ক্ষেত্রে ইলাস্টিসিটি এটাই বোঝায় যে প্রেশার বাড়ার সাথে সাথে, যে কোনো রকম প্রেশার বাড়ার বা কমার সাথে সাথে সেই জিনিসের কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরেও প্রভাব পড়ে, সেটা আইদার বাড়তে পারে বা কমতে পারে। যদি প্রেশার বাড়া কমার সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডের উপরে চেঞ্জেস আমরা লক্ষ্য করতে পারি, তাহলে আমরা বলবো যে সেই জিনিসটা ইলাস্টিক। তবে যদি কোনো রকম প্রেশার দেওয়ার সাথে সাথে সেই জিনিসের কোয়ান্টিটি ডিমান্ডেড যদি রেসপন্ড না করে, তাহলে আমরা বলবো যে সেটা ইনইলাস্টিক। তো এখানে সম্পর্ক হচ্ছে প্রেশার ভার্সেস কোয়ান্টিটি ডিমান্ডেড। তো এটাকেই বলে হচ্ছে দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যেটা মূলত দুটো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। এক নম্বর হচ্ছে দ্য নেচার অফ গুডস, কেমন টাইপের গুড বা সার্ভিসের কথা হচ্ছে, এবং দ্বিতীয় সেটার উপরে কেমন টাইপের ফোর্স বা প্রেশার এক্সার্ট করা হয়। এবং এই মোস্ট ইম্পর্টেন্ট প্রেশার ইকোনমিক্সের ক্ষেত্রে হচ্ছে সেই জিনিসটার দাম বা প্রাইস। তো চলো আলোচনা করা যাক দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইলাস্টিসিটি অফ ডিমান্ড মূলত তিন প্রকারের হয়। প্রথমটা হচ্ছে দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। যেমন তোমাদের বললাম, একটা জিনিসের ডিমান্ড কত হবে বাজারে, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা নির্ধারণ করার হচ্ছে সেই জিনিসটার দাম, প্রাইস। তো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড সেটা নিয়েই কথা বলে। দ্বিতীয় হচ্ছে দ্য ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এবং তৃতীয় হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই তিনটে টাইপস অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে তোমরা এই সিপিআই এই টার্মটা মনে রাখতে পারো, অর্থাৎ ক্রস ইলাস্টিসিটি, প্রাইস ইলাস্টিসিটি এবং ইনকাম ইলাস্টিসিটি। এই তিনটে টাইপের ইলাস্টিসিটি যেটা একটা জিনিসের ডিমান্ডকে এফেক্ট করে। চলো এক এক করে বুঝে নেওয়া যাক। তো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কাকে বলে? তো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ গুডস ডিমান্ডেড। কিউডি দিয়ে এটা ডিনোট করা যায়, কোয়ান্টিটি অফ গুডস ডিমান্ডেড। সেই জিনিসের, সেই পণ্য বা পরিষেবার কোয়ান্টিটি কতটা ডিমান্ডে থাকবে বা ডিমান্ড হবে, সেটা আমরা লক্ষ্য করি। সেটার প্রাইস বাড়া বা কমার সাথে সাথে, চেঞ্জ ইন প্রাইসের সাথে সাথে কোয়ান্টিটি অফ গুডস ডিমান্ডেড এর উপরে কি পরিবর্তন হয়, সেটাই হচ্ছে দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটার একটা ফর্মুলা আছে ইকোনমিক্সে, পিইডি, অর্থাৎ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। আগে কত কোয়ান্টিটি ডিমান্ডে ছিল এবং ফাইনালি কত কোয়ান্টিটি ডিমান্ডেড হলো, সেটার মধ্যে ডিফারেন্স ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। আগে কত প্রাইস ছিল ভার্সেস এখন কত প্রাইস আছে। এবার এই ইলাস্টিসিটি অফ ডিমান্ড, স্পেসিফিক্যালি দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, অনেক টাইপের হয়, সেটা আমরা এক এক করে বুঝে নেব। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি জিনিস আবার মনে করিয়ে দিচ্ছি। ইলাস্টিসিটি অফ ডিমান্ড মেজার্স হাউ মাচ কোয়ান্টিটি ডিমান্ডেড রেসপন্স টু চেঞ্জ ইন প্রাইস। প্রাইস বদলানোর সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেডে কি পরিবর্তন হয়। তো প্রথমটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড, অর্থাৎ যেখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দ্যান 1, কোয়ান্টিটি ডিমান্ডেড চেঞ্জেস মোর প্রপোর্শনেটলি উইথ চেঞ্জ ইন প্রাইস। যত না এখানে প্রাইস চেঞ্জ হয়, কোয়ান্টিটি ডিমান্ডেডও তার তুলনায় অনেক বেশি চেঞ্জ হয়। প্রাইসের ইনক্রিজ বা ডিক্রিজের সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরে তার থেকে প্রপোর্শনেটলি বেশি চেঞ্জ হয়। তো সেটাই হচ্ছে ইলাস্টিক ডিমান্ডের এক্সাম্পল, হুইচ ইজ গ্রেটার দ্যান 1। গ্রাফটা অনেকটা এমন দেখতে। তো দেখো, এই ডায়াগ্রাম থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে P2 থেকে P1 কিন্তু একটা বড় চেঞ্জ হয়েছে, এবং তার পাশাপাশি কোয়ান্টিটি 2 থেকে কোয়ান্টিটি 1 এর ডিমান্ডে কিন্তু পরিবর্তনটা তুলনামূলকভাবে অনেকটা কম হয়েছে। P2 থেকে P1 যতটা ডিস্টেন্স আমরা গ্রাফে দেখতে পাচ্ছি, Q2 থেকে Q1 তার থেকে অনেকটা কম ডিস্টেন্স। তো স্মল চেঞ্জ ইন প্রাইসের সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড এর মধ্যে একটা বড় চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে প্রপোর্শনেটলি
হায়ার। তো এটাকেই বলে হচ্ছে ইলাস্টিক ডিমান্ডের কনসেপ্ট। এরকম ইলাস্টিক ডিমান্ড আমরা দেখতে পারি এয়ার ট্রাভেলের ক্ষেত্রে। টিকিটের দাম যদি একটু কমে যায় তাহলে তার কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু অপেক্ষাকৃত অনেকটা বেশি বেড়ে যাবে। যারা ফর এক্সাম্পল ট্রেনের ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতো তারা কিন্তু ট্রেনের জায়গায় এখন তারা ফ্লাইটে চলাফেরা আরম্ভ করবে। তো অল্প চেঞ্জ হচ্ছে প্রাইসে, কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডেড এর মধ্যে প্রপোর্শনেটলি অনেকটা বেশি চেঞ্জ হচ্ছে। আরো এক্সাম্পল, আমরা যদি বাইরে গিয়ে কোনো গরমে ডিনার, অলরাইট, কোনো সেলিব্রিটারি ডিনার আমরা কোনো রেস্টুরেন্টে যদি খাচ্ছি, সেখানে যদি একটু ডিসকাউন্ট আমরা পেয়ে যাই তাহলেই কিন্তু দেখবে সেই রেস্টুরেন্টে ভিড় হয়ে যাবে। তেমনই স্মার্টফোনের ক্ষেত্রে অল্প ডিসকাউন্ট যদি ডিক্লেয়ার হয়ে যায় ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেইজে বা অ্যামাজনের টেকনিক্যাল ফেস্টিভ্যালে, তাহলে কিন্তু তার কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে প্রপোর্শনেটলি অনেকটা রাইজ দেখা যায়। খেয়াল রাখবে বন্ধুরা, আগের ভিডিওটাতে আমরা যেটা আলোচনা করেছিলাম ডিমান্ড কার্ভ বা দ্য ল অফ ডিমান্ড কাকে বলে, যেখানে প্রাইস বাড়লে একটা জিনিসের ডিমান্ড কমে, প্রাইস বাড়লে ডিমান্ড কমে। এবারে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মধ্যে আমরা এটা দেখে নেব প্রাইস কতটা বাড়লে তার তুলনামূলকভাবে কোয়ান্টিটি ঠিক কতটা বাড়ে। সবসময় যে সেটা 1:1 রেশিওতে হবে, মানে অল্প প্রাইস বাড়লো এবং সেম পরিমাণে কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়লো, তেমনটা কিন্তু নাও হতে পারে। যেমন কিনা ইন ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে। তো এখানে কি হয়, কোয়ান্টিটি ডিমান্ডেড চেঞ্জেস লেস প্রপোর্শনেটলি উইথ চেঞ্জ ইন প্রাইস। প্রাইস এখানে অনেকটা চেঞ্জ হলো, প্রাইস এখানে অনেকটা ফল করলো, কিন্তু তার তুলনায় কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু খুব একটা বেশি কমলো না। প্রাইস অনেকটা কমলো কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডেড খুব একটা কমলো না। তো স্মল চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ভার্সেস বিগ চেঞ্জ ইন প্রাইস, এটা হচ্ছে ইন ইলাস্টিক ডিমান্ডের কনসেপ্ট। এটার এক্সাম্পল হচ্ছে যেগুলো লাইফ সেভিং মেডিসিনস আছে, সেটার দাম বাড়ুক ছাই কমুক, কোয়ান্টিটি ডিমান্ডেড তো সেমই থাকবে বা কমবে তো না অ্যাটলিস্ট। যে মরণাপন্ন একজন রুগী, তার তো মেডিসিন চাই, তার দাম যতই হোক না কেন। তেমনই ওয়াটার, আমি যদি 10 বোতল জল একদিনে আমি যদি খাই, যতই তার প্রাইস বেড়ে যাক না কেন, আমি কিন্তু 10 বোতল জলই আমি কনজিউম করব। কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে কোনো পরিবর্তন সেরকম লক্ষ্য করা যাবে না। তেমনই স্টেপল ফুডের ক্ষেত্রে, যেমন রাইস এবং হুইট, যেগুলো মানুষের বেসিক ফুড, যতই তার দাম বাড়ুক না কেন, দরকার হলে আমি অন্য জিনিসের কোয়ান্টিটি অফ কনজাম্পশন আমি কমিয়ে দেবো, কিন্তু আমি ভাত বা রুটি আমি যাই খাই না কেন, সেটার কোয়ান্টিটি কনজাম্পশনে কিন্তু আমি চেঞ্জ আনবো না। এটা হচ্ছে ইন ইলাস্টিক ডিমান্ড, অর্থাৎ এখানে প্রেসার বেশি পড়ছে, অর্থাৎ প্রাইস এখানে বেশি কমছে, কিন্তু তার তুলনামূলকভাবে কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরে কিন্তু সেরকম পরিবর্তন দেখা যাচ্ছে না। নেক্সট আলোচনা করব ইউনিট ইলাস্টিক ডিমান্ড, অর্থাৎ এখানে ইডি ইকুয়াল টু 1। তো এখানে প্রপোর্শনেটলি চেঞ্জ হয়, কোয়ান্টিটি ডিমান্ডেড প্রপোর্শনেটলি চেঞ্জ হয় অ্যাকর্ডিং টু চেঞ্জ ইন প্রাইস। মানে ভাবতে পারো এক প্রকার একটু 1:1 রেশিও। যতটা এখানে প্রাইসটা কমলো, অতটাই এখানে কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়লো, একদম প্রপোর্শনেট রয়েছে, আনুপাতিক রয়েছে। তেমন টাইপের আমরা এক্সাম্পল দেখতে পারি নোটবুকের ক্ষেত্রে, খাতা পেন পেন্সিল নোটবুকের ক্ষেত্রে যতটা দাম কমবে অত তার কনজাম্পশন বাড়বে, বা ব্র্যান্ডেড অ্যাপারেলের ক্ষেত্রে বা কফির ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি। তবে রিয়েল লাইফে কিন্তু ইউনিট ইলাস্টিক ডিমান্ড মানে 1 টাকা বাড়লে তার 1 ইউনিট কনজাম্পশন বেড়ে যাবে, তেমনটা কিন্তু সাধারণত রিয়েল লাইফে হয় না। 4 নম্বরে আমরা চলে যাব পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। পারফেক্টলি ইলাস্টিক মানে বুঝতেই পারছো, এখানে যে কোনো রকম পরিবর্তন তার কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরে চেঞ্জ নিয়ে আসবে। এখানে প্রাইস জিনিসটার কমছে বা বাড়ছে খুবই কম, খুবই কম পরিমাণের প্রাইস বাড়া বা কমার সাথে সাথে তার কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরে একটা বিশাল পরিবর্তন আসছে। এখানে দেখতে পাচ্ছ পি যখন তার প্রাইস আছে, তার কোয়ান্টিটি ডিমান্ডেড এই জায়গাটায় এসে পৌঁছচ্ছে, ডি প্লেসটাতে পৌঁছচ্ছে, কিন্তু পি যদি এর থেকে একটু বেড়ে যায় তার কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু একেবারে জিরো হয়ে যাবে অলমোস্ট। প্রাইস অল্প বাড়লেও কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরে একটা হিউজ চেঞ্জ দেখা যাবে, অলমোস্ট জিরো হয়ে যেতে পারে। তো এটাকেই বলে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, যেখানে ছোট্ট চেঞ্জ ইন প্রাইসের সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরে একটা বিশাল প্রভাব পড়ে থাকে। এরকম টাইপের প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে, দুটো ফার্ম যদি কোনো জিনিস প্রডিউস করছে, মানে 1-2 ভিডিও আগে আমরা যে আলোচনা করেছিলাম মার্কেট স্ট্রাকচারের আন্ডারে ডুওপলি, সেখানে আমরা এক্সাম্পল দেখে নিয়েছিলাম জিও এবং এয়ারটেল। তো জিও যদি অল্প প্রাইসও বাড়ায় তাহলে মানুষে কিন্তু ইমিডিয়েটলি এয়ারটেলে শিফট করা আরম্ভ করবে। তো ছোট্ট একটা চেঞ্জ ইন প্রাইসে কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরে একটা বিশাল প্রভাব পড়লো। তেমনি আমরা অকশন মার্কেটে দেখতে পারি, যেখানে একটা জিনিসের নিলাম হচ্ছে, অকশন হচ্ছে, তো সেখানে কিন্তু 1 ইউনিট প্রাইস বাড়ার সাথে সাথে তার কোয়ান্টিটি ডিমান্ডের উপরে বহুত বড় একটা ফারাক দেখতে পাওয়া যায়। কোনো জিনিস যদি কেউ 1000 টাকায় কিনবে, সেটা যখনই 1001 টাকা হয়ে যাবে তখন কিন্তু অনেক যারা বিডার্স রয়েছে তারা কিন্তু ব্যাকআউট
করে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড অর্থাৎ এখানে যতই তোমার প্রাইস চেঞ্জ হোক না কেন, কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরে হার্ডলি কোনো চেঞ্জ হবে, অলমোস্ট হবেই না বলতে পারো। তো এখানে এই গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি যে তার প্রাইস হচ্ছে P1 থেকে, মানে হাই প্রাইস থেকে লো প্রাইসে আসলো বটে, কিন্তু তার কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরে আগে যেমন ডি ছিল এখনো তাই আছে, সেমই আছে। তো নো চেঞ্জ ইন কোয়ান্টিটি ফর এনি চেঞ্জ ইন প্রাইস। তো এটা বিশেষ করে আমরা দেখতে পারি লাইফ সেভিং ড্রাগস। ইনইলাস্টিক ডিমান্ডের এক্সাম্পল ছিল মেডিসিনস, অর্থাৎ জেনেরিক মেডিসিন, নর্মাল মেডিসিন, এই সর্দি কাশি এসব। লাইফ সেভিং ড্রাগস এর এক্সাম্পল হচ্ছে যেমন ক্যান্সার, এইডস, এই সমস্ত জিনিসের মেডিসিন। তো এটাতে প্রাইস যতই বাড়ুক কি কমুক, কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরে একটা মরণাপন্ন রোগীর মেডিসিন চাই, প্রাইস তার যতই হোক না কেন। তেমনি নর্মাল গুডস যেমন সল্ট, তোমার সল্টের ডিমান্ড বাজারে যতই পড়ে যাক না কেন, তুমি কিন্তু কোয়ান্টিটি অফ সল্টের কনজামশন কিন্তু বাড়াচ্ছ না। সল্ট সস্তায় পাওয়া যাচ্ছে বলে বেশি করে নুন খাচ্ছ, তেমনটা কিন্তু হবে না। তো এটা এক্সাম্পল পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ডের। এবারে খেয়াল রাখবে বন্ধুরা, ইউনিট ইলাস্টিক ডিমান্ড অর্থাৎ প্রাইস 1 ইউনিট বাড়লো, তার সাথে সাথে কোয়ান্টিটি 1 ইউনিট কমলো। অথবা পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, প্রাইস একটু বাড়ার সাথে সাথে তার কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরে বিশাল বড় একটা তফাৎ চলে আসছে। বা পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড, যতই প্রাইস কমুক না কেন তার কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরে কোনোই প্রভাব পড়ছে না। এই তিনটে জিনিসের কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল, মানে পারফেক্ট এক্সাম্পল কিন্তু পাওয়া যায় না। আমি যে এক্সাম্পল গুলো দিলাম সেগুলো অনেকটা এগুলোর কাছাকাছি পৌঁছতে পারে, কিন্তু রিয়েল লাইফে এরকম পারফেক্টলি ইলাস্টিক বা পারফেক্টলি ইনইলাস্টিক বা পারফেক্টলি ইউনিটারি ইলাস্টিসিটি অফ ডিমান্ড কিন্তু দেখা যায় না। যেটা অ্যাকচুয়ালি দেখা যায় সেটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড, যেখানে ডিমান্ড গ্রেটার দেন 1, বা দেখা যায় ইনইলাস্টিক ডিমান্ড, যেখানে ডিমান্ড গ্রেটার দেন 0 কিন্তু লেস দেন 1। আরেকটা জিনিস লক্ষ্য করবে বন্ধুরা, ডিমান্ড কার্ভ কিন্তু এই ইলাস্টিসিটির উপরে নির্ভর করে। পরিষ্কার দেখতে পাচ্ছ যে ডিমান্ড কার্ভ কোনো জায়গায় ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কোনো জায়গায় ইনক্লাইন্ড হয়ে যাচ্ছে, কোনো জায়গায় হরাইজন্টাল হয়ে যাচ্ছে, কোনো জায়গায় ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। তো বেসিক ল অফ ডিমান্ড আমরা যেটা পড়েছিলাম, যেখানে প্রাইসের সাথে কোয়ান্টিটির একটা ইনভার্স রিলেশন, সেটা নর্মালি সেটা দেখা যায়, তবে এটার কিছু এক্সেপশনস কিন্তু আছে। তাই জন্যই আগের ভিডিওটা যেখানে আমি ডিমান্ড, সাপ্লাই এবং ইকুইলিব্রিয়াম আলোচনা করেছিলাম, তারপরে আমি এই ভিডিওটা আনলাম। তার 1 নম্বর কারণ তো এক্সামে এই ইলাস্টিসিটি অফ ডিমান্ড থেকে প্রশ্ন আসে, এবং দ্বিতীয় আমারও এটা মনে হলো যে জেনারেল ল গুলো ডিসকাস করার পর কিছু এক্সেপশনাল বা কিছু রেয়ার কেসেস আমাদের বোঝা উচিত। তো অবশ্যই এর আগের ভিডিওটা তোমরা দেখবে, যেখানে আমরা ডিমান্ড, সাপ্লাই এবং ইকুইলিব্রিয়াম অনেকটা ডিটেলসে আলোচনা করেছিলাম। তারপরে এই ভিডিওটা দেখলে তোমাদের আরো বেশি কনসেপ্টস ক্লিয়ার হবে। নেক্সট আমরা আলোচনা করব ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে কি, যেখানে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ ওয়ান গুড, কোনো একটা গুডের কোয়ান্টিটি ডিমান্ডেড পরিবর্তন হয় অন্য কোনো গুডের প্রাইস চেঞ্জ হওয়ার সাথে সাথে। QD1 অর্থাৎ কোয়ান্টিটি ডিমান্ডেড অফ ওয়ান গুড ইজ এফেক্টেড বাই P2 মানে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ অ্যানাদার গুড। তো এক্সাম্পলের থ্রুতে এটা বোঝার চেষ্টা করব। এই এক্সাম্পলটা প্রযোজ্য হয় অ্যাকচুয়ালি সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে, যেখানে একটা গুড আরেকটা গুডের অলমোস্ট পারফেক্ট সাবস্টিটিউট। ফর এক্সাম্পল চা এবং কফির যদি আমরা এক্সাম্পল নিই, যারা চা খাচ্ছে তারা কিন্তু অনায়াসেই কফিতে শিফট করতে পারে। তো যদি প্রাইস অফ ওয়ান গুড অর্থাৎ চায়ের দাম যদি হঠাৎ করে বেড়ে যায়, তাহলে লোকে কিন্তু কফিতে শিফট করে যাবে, চা কিন্তু আর খাবে না। তাই জন্য এখানে ক্রস ইলাস্টিসিটি হচ্ছে পজিটিভ। এগুলো সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে একটা গুড আরেকটা গুডের অলমোস্ট পারফেক্ট সাবস্টিটিউট। চাও খেতে পারো, কফিও খেতে পারো, যেটার দাম কম হচ্ছে সেটার কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে অটোমেটিক্যালি, বা আরেকটা গুডের প্রাইস বাড়ার সাথে সাথে অন্য গুডের কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে। তেমনিতে ল অফ ডিমান্ড বলে একটা গুডের প্রাইস বেড়ে যাওয়ার সাথে সাথে সেই গুডের কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাবে। এখানে সেটা হচ্ছে বটে, কিন্তু তার সাথে সাথে আমরা এটাও লক্ষ্য করছি একটা গুডের প্রাইস বেড়ে যাওয়ার সাথে সাথে অন্য তার সাবস্টিটিউট গুডের কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাচ্ছে। চায়ের কনজাম্পশন কমে যাচ্ছে, কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাচ্ছে, কিন্তু কফির কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাচ্ছে চায়ের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে। তো সাবস্টিটিউট গুডস এর কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাচ্ছে, এটাকেই বলে ক্রস ইলাস্টিসিটি, এবং এটা পজিটিভ ক্রস ইলাস্টিসিটি। চায়ের দাম বেড়ে গেল, কফির ডিমান্ড বেড়ে গেল, দুটোই একদিকে যাচ্ছে। সেখানে কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে একে অপরের পরিপূরক এমন টাইপের গুডস যের ক্ষেত্রে আমরা নেগেটিভ কস্ট ইলাস্টিসিটি আমরা দেখতে পারি, যেমন হচ্ছে গাড়ি এবং পেট্রোল। পেট্রোলের দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু গাড়ির কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাবে, বা গাড়ির দাম যদি বেড়ে যায় পেট্রোলের কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু কমে যাবে।
পেট্রোলের দাম বেড়ে গেলে গাড়ি চালানো অনেকটা বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে, তাই জন্য মানুষে অটোমেটিক্যালি গাড়ি কেনা বা ইউজ করা বন্ধ করে দেবে। তেমনি গাড়ির দাম যদি বেড়ে যায়, মানুষে গাড়ি কিনবে না এবং পেট্রোলের কোয়ান্টিটি ডিমান্ডেড তখন অটোমেটিক্যালি পড়ে যাবে। তো এখানে একটার দামটা উপর দিকে যাচ্ছে, সাথে সাথে অন্যটার কোয়ান্টিটি ডিমান্ডেড নিচের দিকে যাচ্ছে, তাই জন্য এখানে ক্রস ইলাস্টিসিটি নেগেটিভ। চা আর কফির ক্ষেত্রে একটার প্রাইস বেড়ে গেলে আরেকটার কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে, আর কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে অর্থাৎ গাড়ি এবং পেট্রোলের ক্ষেত্রে একটার প্রাইস বেড়ে গেলে আরেকটার কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাবে। এটাই হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এবারে আমরা তৃতীয় টাইপ অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড আলোচনা করব, যেটা হচ্ছে দ্য ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যেটা এটা বোঝায় যে একটা জিনিসের কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরে কি ফারাক হয় যদি কনজিউমারের ইনকাম চেঞ্জ হয়ে যায়। তো প্রথমটাতে প্রেশারটা ছিল হচ্ছে সেই জিনিসটার প্রাইস, অর্থাৎ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। পরেরটাতে প্রেশারটা ছিল হচ্ছে সেই জিনিসের রিলেটেড গুডস, সাবস্টিটিউট বা কমপ্লিমেন্টারি, অর্থাৎ ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখানে প্রেশারটা হচ্ছে কনজিউমারের ইনকাম, অর্থাৎ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তো চলো বোঝা যাক। তো প্রথমে যেই এক্সাম্পলটা দিয়ে সরাসরি আমি শুরু করেছিলাম, যত মানুষের ইনকাম বাড়বে নর্মালি কোয়ান্টিটি ডিমান্ডেড অফ লাক্সারি গুডস তার বেড়ে যাবে বা এক্সপেন্সিভ গুডস বেড়ে যাবে। মানুষের ইনকাম কম থাকলে সে ইনফিরিয়ার বা সস্তা গুডস সে ইউজ করবে, আর মানুষের ইনকাম বেড়ে গেলে সে নর্মাল গুডস বেশি কিনতে থাকবে, এক্সপেন্সিভ গুডস এর দিকে সে আরো বেশি যেতে থাকবে। তো নর্মাল গুডস এর ক্ষেত্রে ইনকাম ইলাস্টিসিটি পজিটিভ, অর্থাৎ ইনকাম বাড়লে এরকম টাইপের গুডস মানুষে আরো বেশি পারচেস করে, কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যায়। সেখানে ইনফিরিয়ার গুডস এর ক্ষেত্রে কনজিউমারের ইনকাম যদি বাড়ে, ওয়াই যদি বেড়ে যায়, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাবে। তোমার ইনকাম বেড়ে গেলে তুমি আর লোকাল ট্রেনে, ভিড় ট্রেনে ট্রাভেল করবে না। তো প্রথম কেসে ইনকাম ইলাস্টিসিটি পজিটিভ হচ্ছে, পরের কেসে ইনকাম ইলাস্টিসিটি নেগেটিভ হচ্ছে। প্রথমটাতে ইনকাম বেড়ে গেল, এক্সপেন্সিভ জিনিসের ডিমান্ড বেড়ে গেল, তো ইনকাম উপর দিকে যাচ্ছে, কোয়ান্টিটি ডিমান্ডেডও উপর দিকে যাচ্ছে। সেখানে পরেরটাতে ইনকাম বেড়ে গেল কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডেড কমে গেল, অর্থাৎ ইনকাম উপর দিকে যাচ্ছে কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাচ্ছে। তো আশা করি ইনকাম ইলাস্টিসিটি বুঝলে এবং পজিটিভ এবং নেগেটিভ ইনকাম ইলাস্টিসিটিও তোমরা বুঝে গেলে। তো এই ইলাস্টিসিটি অফ ডিমান্ড কে এফেক্ট করে আমরা এমন তিনটে ফ্যাক্টর আলোচনা করলাম, সিপিআই অর্থাৎ ক্রস ইলাস্টিসিটি, প্রাইস ইলাস্টিসিটি এবং ইনকাম ইলাস্টিসিটি। তো এই তিনটে তো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ছিল যেটা ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে এফেক্ট করে থাকে। তবে প্রত্যেকটা যে আমরা ফ্যাক্টর আলোচনা করলাম তখন কিন্তু আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম সেটেরিস পেরিবাস, অর্থাৎ সেই দুটো ফ্যাক্টর বাদ দিয়ে ক্রস ইলাস্টিসিটির ক্ষেত্রে প্রাইস অফ কমপ্লিমেন্টারি বা সাবস্টিটিউট গুডসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড, প্রাইস ইলাস্টিসিটির ক্ষেত্রে একই গুডের প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডেড, আর সেখানে ইনকাম ইলাস্টিসিটির ক্ষেত্রে কনজিউমারের ইনকামের সাথে সাথে সেই গুডের কোয়ান্টিটি ডিমান্ডেড। তো এই প্রত্যেকটা ইলাস্টিসিটি অফ ডিমান্ড আলোচনা করার সময় আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম যে বাকি ফ্যাক্টরগুলো কনস্ট্যান্ট আছে, বাকি অন্য কিছু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র এই দুটো ভেরিয়েবলকে আমরা কম্পেয়ার করেছিলাম, ধরে নিয়েছিলাম বাকি সমস্ত কিছু কনস্ট্যান্ট। তো কি সেই কনস্ট্যান্ট ফ্যাক্টরগুলো যেগুলো আমরা ধরে নিয়েছিলাম যে সেগুলো কনস্ট্যান্ট? প্রথমটা হচ্ছে নেচার অফ গুডস। দেখলেই বিভিন্ন টাইপের গুডস এর ক্ষেত্রে তার ইলাস্টিসিটি আলাদা হয়। লাইফ সেভিং ড্রাগস এর ক্ষেত্রে সেটা পারফেক্টলি ইনইলাস্টিক গুডের এক্সাম্পল। তেমনই যদি আমি লাক্সারি গুডস এর বা এক্সপেন্সিভ গুডস এর কথা বলি, কনজিউমারের ইনকাম বাড়ার সাথে সাথে সেগুলোর কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যায় এমনটা। তার সাথে অ্যাভেলেবিলিটি অফ সাবস্টিটিউটস, যদি সাবস্টিটিউট অ্যাভেলেবেল থাকে তাহলে তার প্রাইস যদি বেড়ে যায় তাহলে তার কোয়ান্টিটি কনজাম্পশন কমে যাবে এবং তার সাবস্টিটিউটের কোয়ান্টিটি কনজাম্পশন বা কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে। কিন্তু সাবস্টিটিউট যদি নাই থাকে তাহলে কিন্তু প্রাইস যতই বাড়ুক না কেন তার কোয়ান্টিটি কনজাম্পশন কিন্তু কমবে না। তেমনই অল্টারনেটিভ ইউজেস, ওর যদি কোনো কম্পোজিট ডিমান্ড থাকে, একটা জিনিসকে এই জন্য ইউজ করা যায় আরেকটা জিনিসকে ওই জন্য ইউজ করা যায়। এর আগের ভিডিওতে আমরা যে ইলেকট্রিসিটির এক্সাম্পলটা নিয়েছিলাম যেটার মাল্টিপল ইউজেস আছে, সেটা একটা ভালো এক্সাম্পল হতে পারে। ইলেকট্রিসিটির এত রকমের ভ্যারিড ইউসেজ আছে যে দাম বেড়ে গেলেও কিন্তু তার কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরে তেমন কোনো ফারাক কিন্তু নাও পড়তে পারে। তারপরে পোস্টপোনমেন্ট অফ কনজাম্পশন, জিনিসের দাম বেড়ে গেছে এবং কনজিউমার ভাবছে যে যেহেতু দাম বেড়ে গেছে এখন আমি সেই জিনিসটা কিনবো না, পরে যখন দাম কমবে তখন কিনবো, তো এটাও কিন্তু এফেক্ট করে। তেমনি এক্সপেন্ডিচার অ্যামাউন্ট, কনজিউমার কত একটা জিনিসের পিছনে কত টাকা খরচা করতে চলেছে। গাড়ির দাম যদি 5 লাখ টাকার জায়গায় 15 লাখ টাকা হয়ে যায় তাহলে অনেকেই কিন্তু গাড়ি কিনতে চাইবে না। হতে পারে তাদের 15 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে, তবে একটা গাড়ির পিছনে এত টাকা খরচা করাটা তাদের অযথা মনে হতে পারে, সেই ক্ষেত্রে তারা মেট্রো টেট্রো ইউজ করা আরম্ভ করবে।
তার সাথে ইনকাম লেভেল অফ কনজিউমার, এটা তো আমরা ডিসকাস করলামই। কনজিউমার যদি ইনকাম বেড়ে যায় তাহলে নর্মাল গুডসের কনজাম্পশন বেড়ে যায়, তবে ইনফিরিয়ার গুডসের কনজাম্পশন কমে যায়। প্রাইস লেভেল, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট প্রেশার, এখনই আলোচনা করলাম। তার সাথে টাইম পিরিয়ড, খুব ধীরে ধীরে যদি বাড়ে প্রাইস তাহলে তার কনজাম্পশনের উপরে হয়তো এতটা প্রভাব পড়বে না, কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে গেল তখন কিন্তু প্রভাব পড়ে যাবে। তেমনই হচ্ছে জয়েন্ট ডিমান্ড বা কমপ্লিমেন্টারি অফ গুডস। তো জয়েন্ট ডিমান্ড যেমন কার আর পেট্রোল, তো কার পেট্রোল ছাড়া চলবে না। পেট্রোল এমনিতে যদি কারে ইউজ না করছো বা কোনো যানবাহনে ব্যবহার না করছো, পেট্রোলের তেমন কোনো কাজ নেই, তো সেটাও একটা ফ্যাক্টর। তার সাথে নেচার অ্যান্ড হ্যাবিটস অফ পিপল, এককালে মানুষ যে গাড়িগুলো ইউজ করতো সেগুলো পেট্রোল বা ডিজেলের ছিল, আজকাল ইলেকট্রিক কার এর দিকে মানুষ অনেক চলে যাচ্ছে, গভর্নমেন্টের তরফ থেকে অনেক সাবসিডি ইত্যাদিও দেওয়া হচ্ছে। তো সেগুলো ফ্যাক্টরস রয়েছে যেগুলো ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে এফেক্ট করে। তো এই সমস্ত ফ্যাক্টরই ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে এফেক্ট করে। আমরা যেই তিনটে আলোচনা করলাম, অর্থাৎ ইনকাম, প্রাইস আর ক্রস ইলাস্টিসিটি, এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট ছিল, বিশেষ করে এক্সাম পার্সপেক্টিভ থেকে। বাকিগুলোর রিলেশন কোয়ান্টিটি ডিমান্ডের সাথে ইন জেনারেলি আমরা একটু ভাবলেই বুঝতে পারবো, বা এক্সামে তেমন কোনো কোয়েশ্চেন আসে না। তো চলো এবার প্রসিড করা যাক সাপ্লাই, মোর স্পেসিফিক্যালি ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের দিকে। তো ইলাস্টিসিটি অফ ডিমান্ড থেকে তাও কয়েকটা কোয়েশ্চেন আসে, তবে ইলাস্টিসিটি অফ সাপ্লাই থেকে কিন্তু কোয়েশ্চেন খুবই কম আসে, এবং ছোট্ট করে এটা জেনে নিলেই আমরা কিন্তু হিউজ স্কোর করতে পারবো। সেই এক দুটো কোয়েশ্চেন অনায়াসে আমরা উত্তর করতে পারবো। তো সাপ্লাইকে মেইন ফ্যাক্টর বা প্রেশার যেটা এফেক্ট করে সেটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি, অর্থাৎ প্রাইস। প্রাইস ইলাস্টিসিটি কি জিনিস? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ সাপ্লাই। একটা জিনিসের কোয়ান্টিটি অফ সাপ্লাই, এখানে সাপ্লাইয়ের কোয়ান্টিটির কথা বলছে, কতটা নির্ভরশীল তার প্রাইসের উপরে। এটারও একটা ফর্মুলা আছে, প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই। আগে কত সাপ্লাই হতো, এখন কত সাপ্লাই হচ্ছে, সেটার পার্সেন্টেজ চেঞ্জ ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। আগে ওটার প্রাইস কত ছিল এবং এখনকার প্রাইস কত আছে। তো জেনারেলি যেমন এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, ল অফ সাপ্লাই এটা বলে যে প্রাইস বাড়ার সাথে সাথে একটা জিনিসের কোয়ান্টিটি সাপ্লাইডও বেড়ে যাবে, অর্থাৎ ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো সেটা জেনারেল ল ছিল, এবার সেটাকেই আমরা আরেকটু ডিটেলসে বুঝতে চলেছি। চলো দেখে নেওয়া যাক ডিগ্রিজ অফ ইলাস্টিসিটি অফ সাপ্লাই, অর্থাৎ একটা জিনিসের প্রাইসের চেঞ্জের সাথে সাথে তার কোয়ান্টিটি সাপ্লাইডের উপরে কিভাবে এফেক্ট পড়ে। তো প্রথমে আলোচনা করব ইলাস্টিক সাপ্লাই, যেখানে ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ গ্রেটার দ্যান 1, অর্থাৎ কোয়ান্টিটি সাপ্লাই চেঞ্জেস মোর দ্যান প্রপোর্শনেটলি উইথ চেঞ্জ ইন প্রাইস। প্রাইস অল্প বাড়লো, তার সাথে সাথে কোয়ান্টিটি সাপ্লাই অনেকটা বেড়ে গেল। তো তেমন যদি হয় তার গ্রাফটা এরকম দেখতে হবে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ, এখানে প্রাইসটা P2 থেকে P1 এ গেছে, তার সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু Q1 থেকে Q2 চলে গেছে। তো P2 থেকে P1 যতটা রাস্তা, Q1 থেকে Q2 একটু তার থেকে বেশি। তো প্রপোর্শনেটলি হায়ার চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড ডিউ টু স্মলার চেঞ্জ ইন প্রাইস। তেমন টাইপের আমরা উদাহরণ দেখতে পারি এগ্রিকালচার কমোডিটির ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি, এগ্রিকালচার কমোডিটির ক্ষেত্রে ইলাস্টিসিটি অফ সাপ্লাইটা কিন্তু লং টার্মে দেখতে পারা যায়। ফর এক্সাম্পল, পেঁয়াজ যদি ভালো দামে মার্কেটে বিক্রি হচ্ছে, তাহলে আস্তে আস্তে ফার্মাররা অন্য কিছু চাষ করা বন্ধ করে পেঁয়াজের কাল্টিভেশন করবে। কিন্তু অবভিয়াসলি এই শিফটটা হতে কিন্তু টাইম লাগবে, এটা কিন্তু শর্ট টার্মে পসিবল না, কারণ পেঁয়াজের একটা গ্রোয়িং টাইম আছে, সেটা সোয়িং থেকে হারভেস্টিং পর্যন্ত। তো এবারে যদি ফার্মারের জানা ছিল না যে পেঁয়াজ বেশি কোয়ান্টিটিতে এবার বিক্রি হবে বা বেশি প্রাইসে বিক্রি হবে, তখন কিন্তু প্রাইস যতই বাড়ুক না কেন কোয়ান্টিটি সাপ্লাইডের উপরে কিন্তু তেমন কোনো প্রভাব পড়বে না। তবে লং টার্মে যদি এই ট্রেন্ডটা কন্টিনিউ হয়, তখন অনেক ফার্মাররাই পেঁয়াজ চাষের দিকে চলে যাবে। লং টার্মে হচ্ছে এগ্রিকালচার কমোডিটিজের ইলাস্টিক সাপ্লাই, অর্থাৎ প্রাইস বাড়ার সাথে সাথে কোয়ান্টিটি সাপ্লাইড কিন্তু অনেকটা বেড়ে যাবে, কারণ এখানে যারা প্রডিউসার আছে তারা তাদের প্রফিট ম্যাক্সিমাইজেশনের চেষ্টা করছে, বেশি করে মুনাফা কামানোর চেষ্টা করছে। শর্ট টার্মে এগ্রিকালচার গুডসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় এটা। শর্ট টার্মে এগ্রিকালচার গুডসের ক্ষেত্রে বরঞ্চ আমরা ইন ইলাস্টিক সাপ্লাই দেখতে পারবো। প্রাইস যতই বেড়ে যাক না কেন, সাপ্লাই কিন্তু সেম থাকবে, তবে লং টার্মে আমরা এগ্রিকালচার গুডসের ক্ষেত্রে এটা দেখতে পারবো। তেমনি স্মার্টফোনের ক্ষেত্রে যদি স্মার্টফোনের প্রাইস যদি বেড়ে যায়, সেটা গভর্নমেন্ট ট্যাক্সেস এর জন্য হতে পারে, বা ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কস্ট বেড়ে গেছে সেটাও হতে পারে। সেখানে কিন্তু কোয়ান্টিটি সাপ্লাই অনেকটা তোমার বেড়ে যেতে পারে, কারণ প্রডিউসাররা আবারও প্রফিট ম্যাক্সিমাইজেশনের চেষ্টা করছে। তেমনি যেগুলো ট্রেন্ডি ফ্যাশন আজকাল খুব চলছে, এমন টাইপের কোনো জামা কাপড় বা এমন টাইপের কোনো খাবার, সেই ক্ষেত্রে কিন্তু এখন ওটা চড়া দামে বিক্রি হলে তাহলে কিন্তু অনেকেই ওটা সাপ্লাই করা আরম্ভ করে দেবে। যেমন রিসেন্টলি একটা ফ্যাশন চলেছিল কেক পপ কালচারের,
কোরিয়ান পপ কালচার, সেখানে আমরা কোরিয়ান থিমড ফুড দেখতে পাচ্ছিলাম, কোরিয়ান থিমড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছিলাম। হঠাৎ করে চারি জায়গায় তোমার হচ্ছে কোরিয়ান থিমড জামা কাপড় থেকে শুরু করে, ফ্যাশন থেকে শুরু করে, খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি হয়ে গেছিল। তো প্রাইস বাড়ার সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে গেছিল। আচ্ছা, নেক্সট আলোচনা করব ইন ইলাস্টিক সাপ্লাই। নামটা থেকেই বুঝতে পারছো যে এখানে কোয়ান্টিটি সাপ্লাই খুব একটা বেশি পরিবর্তন হয় না প্রাইস এর চেঞ্জের সাথে সাথে। ওটা সাপ্লাই কার্ভটা অনেকটা এরকম দেখতে হয়। প্রাইস P2 থেকে P1 গেলেও কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু Q1 থেকে Q2 এসছে। দেখতেই পাচ্ছ এই জার্নিটা অনেকটা লম্বা, সেখানে কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু অতটা লম্বা জার্নি নয়। তো এখানে প্রাইসের পরিবর্তনের সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেডের উপরে অতটা প্রভাব পড়েনি, অর্থাৎ প্রাইসের প্রেসারের উপরে কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু রেসপন্ড করেনি। তো এটার এক্সাম্পল হতে পারে প্রেসক্রিপশন মেডিসিন। ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া এই মেডিসিনগুলো কেনা যায় না, দাম যতই হোক না কেন। ডক্টর যদি প্রেসক্রিপশনে লিখে দিয়েছে তাহলে তুমি সেটা কিনবে বা কিনতে পারবে, যদি না লিখে দিয়েছে তাহলে ওটার প্রাইস যাই হোক না কেন তুমি কিন্তু সেটা কিনতে পারবে না। তেমনই ওয়াটার ইন দ্য শর্ট রান, আবারও প্রাইস ওয়াটারের যতই বেড়ে যাক কি কমে যাক, আমি যা কনজাম্পশন করতাম সেটা আমি করব। হ্যাঁ, লং টার্মে যদি ওয়াটারের প্রাইস এরকম বাড়তেই থাকে তাহলে প্রবাবলি ওয়াটারের জায়গায় আমি কোক খেয়ে নেবো। সেম গোজ ফর গ্যাসোলিন ইন দ্য শর্ট রান। পেট্রোল প্রাইস যতই বাড়ুক না কেন কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু কোয়ান্টিটি সাপ্লাইড কিন্তু অতটা বাড়বে না। আজকে চড়া দামে কোথাও পেট্রোল বিক্রি হচ্ছে বলে তার কোয়ান্টিটি সাপ্লাইড ধমাধম বেড়ে যাচ্ছে তেমনটা কিন্তু হবে না। বিশেষ করে ইন্ডিয়ার মতো কান্ট্রিতে যেখানে পেট্রোল পাওয়া যায় না, আমরা মেইনলি পেট্রোল ইম্পোর্ট করি। তো ইন্ডিয়াতে কিন্তু সাপ্লাই বাড়বে না প্রাইস যতই বেড়ে যাক না কেন। নেক্সট ইউনিট ইলাস্টিক সাপ্লাই। এটা বুঝতেই পারছো, ইউনিট মানেই হচ্ছে 1:1, অর্থাৎ যতটা প্রাইস বাড়লো অতটাই কোয়ান্টিটি বাড়লো, যতটা প্রাইস কমলো অতটাই কোয়ান্টিটি সাপ্লাইড কমলো। তো এখানে চেঞ্জটা হচ্ছে প্রপোর্শনাল। তো এখানে এক্সাম্পল হতে পারে রেস্টুরেন্টের মিল। যদি কোনো খাবারের যদি ট্রেন্ড চলছে তার প্রাইস অটোমেটিক্যালি বেড়ে যাবে, তার সাথে সাথে তার কোয়ান্টিটি কনজাম্পশনও বেড়ে যাবে, কারণ এখন ওটা ট্রেন্ড চলছে। তার সাথে স্ট্যান্ডার্ড ফুটওয়্যার বা স্কুল সাপ্লাইজ এর ক্ষেত্রেও এই লজিকটা অ্যাপ্লাই করে। যদি প্রাইস বেড়ে যায় তাহলে তার সাপ্লাই বেড়ে যাবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই। পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই বলতে ধরো একটা পার্টিকুলার জিনিসের একটা প্রাইসে তার সাপ্লাই যদি এতটা হয়, তার প্রাইস যদি সেখান থেকে একটুও বেড়ে যায় তার কোয়ান্টিটি সাপ্লাইড কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে। ফর এক্সাম্পল, নতুন কোনো কোম্পানির স্টক যদি মার্কেটে লঞ্চ হয় এবং সেই কোম্পানিটা যদি পপুলার হয়, তার প্রাইস একটু বাড়লেও কিন্তু তার সাপ্লাই কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে। অথবা আমরা এটাও দেখতে পারি যে বিভিন্ন ডিজিটাল যে অ্যাসেটস রয়েছে, ফর এক্সাম্পল যেগুলো এডিটিং প্যাকেজেস, কোনো টেমপ্লেট বা কিছু, বা কোনো ইনস্টাগ্রামের ফিল্টার, সেটার যদি প্রাইস একটু বেড়ে যায় তার কোয়ান্টিটি সাপ্লাইড কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। অনেকেই সেই ফিল্টারের বিভিন্ন ভার্সন আনা আরম্ভ করবে। পারফেক্টলি ইনএলাস্টিক সাপ্লাই, এটাতে নামটা থেকেই বুঝতে পারছো প্রাইস এর যতই বাড়ুক বা কমুক না কেন তার সাপ্লাই কিন্তু একদম স্ট্যাটিক থাকবে। পারফেক্টলি এরকম ভার্টিক্যাল লাইন থাকবে। দেয়ার ইজ হার্ডলি এনি চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড ডিউ টু চেঞ্জ ইন প্রাইস। এটার এক্সাম্পল হতে পারে ল্যান্ড। ল্যান্ড তো সীমিত রয়েছে, জমি তো আর বাড়ে না, আমাদের গোটা পৃথিবীতেই ল্যান্ড সীমিত আছে। তো সেখানে যতই তার প্রাইস বাড়ুক না কেন তার কোয়ান্টিটি সাপ্লাইডকে কিন্তু বাড়ানো যাবে না। তেমনই হচ্ছে যেগুলো রেয়ার কালেক্টেবল আইটেম, ফর এক্সাম্পল কোহিনুর ডায়মন্ড, সেটা তো একটাই আছে। এখন সেটা যদি কালকে অকশন হচ্ছে, তার প্রাইস যতই বাড়ুক না কেন তার সাপ্লাই তো একটাই আছে, একটাই পৃথিবীতে কোহিনুর ডায়মন্ড আছে। তো কেউ পারবে না কোহিনুর ডায়মন্ড বেশি করে সাপ্লাই করতে, কারণ কোহিনুর ডায়মন্ড মার্কেটে বেশি দামে বিক্রি হচ্ছে। তেমনি কোনো পেটেন্টেড টেকনোলজির ক্ষেত্রেও একই টাইপের জিনিস। তো খেয়াল রাখবে বন্ধুরা, এই পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই, পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই এবং ইউনিট ইলাস্টিক সাপ্লাই, ওই ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মতোই কিন্তু এই তিনটেই কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট। পারফেক্ট জিনিস রিয়েল লাইফে কিন্তু হয় না। তো যদি তোমাদের এটার এক্সাম্পল গুলো একটু বুঝতে এখন অসুবিধা হলো, সেটার কারণ হচ্ছে যেই এক্সাম্পল গুলো আমি দিলাম সেটা অনেকটা কাছাকাছি যায় ইউনিট ইলাস্টিক সাপ্লাই বা পারফেক্টলি ইলাস্টিক বা ইনইলাস্টিক সাপ্লাই এর, কিন্তু একদম পারফেক্ট নয়, একদম 100% নয়। তো এগুলো থিওরিটিক্যাল কনসেপ্ট, এগুলো একটু আমাদের ভেবে নিতে হবে, সেভাবেই বুঝে নিতে হবে। রিয়েল লাইফে যেটা অ্যাকচুয়ালি দেখা যায় সেটা হচ্ছে ইলাস্টিক সাপ্লাই বা ইনইলাস্টিক সাপ্লাই। কোনো প্রোডাক্ট ইলাস্টিকের দিকে বেশি, কোনো প্রোডাক্ট ইনইলাস্টিকের দিকে বেশি। তো বন্ধুরা, সাপ্লাইয়ের ক্ষেত্রে প্রাইস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেটাই আমরা ডিসকাস করলাম। আবারও এই ভিডিওতে আমি এক্সাম পার্সপেক্টিভকে সামনে রেখে আমি একটু কাট শর্ট করেছি। বিশেষ করে যেই টপিকগুলো থেকে এক্সামে আমি কোয়েশ্চেন আসতে দেখেছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি পেয়েছি, সেই টপিকগুলো আলোচনা করে দিলাম।
এই টপিকটা থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে আমি বলবো না, তবে যেই কোয়েশ্চেনগুলো আসে সেগুলো এই ছোট্ট কনসেপ্টগুলো একটু জানা থাকলেই অনায়াসে উত্তর করতে পারা যায়। হেন্স এই ভিডিওটাকে শর্ট রাখলাম এবং ইচ্ছে করে ইলাস্টিসিটিকে যেই বাকি ফ্যাক্টরগুলো এফেক্ট করে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে সেটা আলোচনা করলাম না, কারণ এক্সামে আসে না। চলো সেটার তোমরা প্রমাণ পাবে এখনই। কুইজ টাইম, দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দ্য সাপ্লাই কার্ভ অফ পেরিশেবল গুডস ইজ জেনারেলি। দেখতেই পাচ্ছ এটা WBCS বা WBPSC মিসেলেনিয়াস পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল। পেরিশেবল গুডস যেই সমস্ত জিনিসগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, টমেটো বা আনারস এইরকম টাইপের জিনিস ভাবতে পারো, ফ্রুটস বা ভেজিটেবলস। এদের সাপ্লাই কার্ভ কেমন টাইপের শেপ হয়, পজ করে একবার একটু ভেবে নাও। তো পেরিশেবল গুডস এর ক্ষেত্রে প্রাইস যতই বেড়ে যাক না কেন, তার কোয়ান্টিটি সাপ্লাই কিন্তু অতটা বাড়বে না, তো অনেকটাই ইনইলাস্টিক। আজকে টমেটো যদি হঠাৎ করে চড়া দামে বিক্রি হচ্ছে, এটা তো ফার্মারদের পক্ষে পসিবল না যে দুদিনের মধ্যে টমেটো গ্রো করে বাজারে সাপ্লাই করে দেওয়া। হ্যাঁ, লং টার্মে যদি এই ট্রেন্ডটা চলতে থাকে তাহলে অনেকেই অন্য ক্রপ বাদ দিয়ে তারা টমেটোর কাল্টিভেশন শুরু করবে, কিন্তু শর্ট রানের ক্ষেত্রে এরকম পেরিশেবল কমোডিটি কিন্তু রিলেটিভলি ইনইলাস্টিক সাপ্লাই ফেস করে। দ্বিতীয় কোয়েশ্চেন, which among the following is the determinant of price elasticity of demand? Price elasticity of demand বলতে একটা জিনিসের প্রাইসের চেঞ্জের সাথে সাথে তার কোয়ান্টিটি ডিমান্ডেড এর উপরে কি পরিবর্তন হয়। SSC CGL এর কোয়েশ্চেন, পজ করে উত্তর করো। উত্তরটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ সাবস্টিটিউট। যদি একটা জিনিসের প্রাইস বেড়ে যায় তার ডিমান্ড কমে যাবে যদি সেটা সাবস্টিটিউট অ্যাভেলেবেল থাকে। যেমন নুনের প্রাইস যতই বাড়ুক না কেন তার কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু কমবে না, কারণ নুনের কোনো সাবস্টিটিউট হয় না। তবে চায়ের দাম যদি বেড়ে যায় তাহলে লোকে কফির কনজাম্পশন বাড়িয়ে দেবে, কারণ দুটো অলমোস্ট একে অপরের সাবস্টিটিউট। 3 নম্বর কোয়েশ্চেন, দ্য ফ্ল্যাটার দ্য ডিমান্ড কার্ভ দ্য ড্যাশ। UPSC CDS এর কোয়েশ্চেন। তো বন্ধুরা, ফ্ল্যাটার বলতে এখানে হরাইজন্টাল বলছে। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো, মোর ইলাস্টিক দ্য ডিমান্ড। আর একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো এই ছবিগুলোতে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট এক্সাম্পলে এখানে প্রাইস অনেকটা কমেছে কিন্তু তার ডিমান্ড কিন্তু খুব একটা বাড়েনি, তো এটা খুব একটা বেশি ইলাস্টিক নয়। তেমনি দ্বিতীয় এক্সাম্পলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে প্রাইস সেম কমার জন্য এখানে কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু অনেকটা বেশি বেড়েছে প্রথম এক্সাম্পলের তুলনায়, তো এটা আগেরটা থেকে একটু বেশি ইলাস্টিক। থার্ড এক্সাম্পলে এখানে প্রাইস আবার সেম কমেছে কিন্তু তার ডিমান্ড কিন্তু অনেকটাই বেড়েছে, তো এটা মডারেট ইলাস্টিসিটি বলা যেতে পারে। আর ফোর্থ এক্সাম্পলে তো বুঝতেই পারছো, প্রাইস এখানে যতই পরিবর্তন হোক না কেন, যতটাই কমেছে তার ডিমান্ড কিন্তু বিশাল বেড়ে গেছে। তো অল্প প্রাইস কমলে তার ডিমান্ড ইনফাইনাইট বেড়ে যায়। তো এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, বা ইভেন আগের এক্সাম্পলেও যখন আমরা ইলাস্টিসিটি, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা আলোচনা করছিলাম, সেখান থেকে আমরা বুঝতেই পারি যে যত বেশি কার্ভটা এরকম ফ্ল্যাট হবে তার মানে হচ্ছে অত বেশি ইলাস্টিক। অলরাইট, এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছ এবং যা বোঝানোর এখানে লেখা আছে খুব সহজ ভাষায়, একটু দেখে নেব। ফোর্থ কোয়েশ্চেন দেখে নিচ্ছি, দ্য সাপ্লাই অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট ইন দ্য শর্ট রান ইন জেনারেলি। UPSC EPF4 এটা কোয়েশ্চেন, এটা আমরা অলরেডি আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করেছি। তো কনগ্রাচুলেশন যারা উত্তর করেছে সি, ইনইলাস্টিক। তো শর্ট রানের এখানে কথা বলেছে, মানে শর্ট টার্মের এগ্রিকালচার প্রোডাক্টের সাপ্লাইয়ের কথা বলেছে। তো এটা আমরা পরিষ্কার বুঝলাম বন্ধুরা। আজকে যদি পেঁয়াজ বা টমেটো বেশি দামে যদি বিক্রি হচ্ছে তাহলে তার হঠাৎ করে সাপ্লাই কিন্তু ম্যাজিক্যালি বেড়ে যাবে না, সময় লাগবে। শর্ট টার্মে সেটা পসিবল না, কিন্তু লং টার্মে পসিবল। তাই জন্য এখানে সি ইজ দ্য কারেক্ট আনসার। আর এটা পঞ্চম কোয়েশ্চেন, SSCর কোয়েশ্চেন, তোমরা পড়ে নাও এবং কমেন্ট সেকশনে এটা উত্তর করে দাও। আশা করি আজকের এই ভিডিওটা যদি তোমরা ঠিক মতো বুঝতে পেরেছো তাহলে এটার উত্তর অনায়াসে করতে পারবে। যারা সঠিক উত্তর করবে তাদের উত্তরটা আমি অবভিয়াসলি লাইক করব। তো দ্যাট ব্রিংস আস টু দ্য এন্ড অফ দিস স্মল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলটাকে। কমেন্টে লিখে দেবে যেগুলোর প্রশ্নের উত্তর আমি দিতে বললাম। তার সাথে সাথে এটাও লিখতে পারো যে ইন্ডিয়ান ইকোনমিতে তোমাদের কোন কনসেপ্টগুলো বুঝতে সমস্যা হচ্ছে, বা আমি এরকম ভিডিও যদি নিয়ে আসি আর একটু তোমাদের সুবিধা হয়। এভাবে করেই তোমাদের সাপোর্ট এবং মোটিভেশন আমার সাথে জারি রাখো, তাহলে আমি এমন কন্টেন্ট আরো আনতে থাকবো। আজকের জন্য এতটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।